আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। সংসদে হাটে হাঁড়ি ভাঙলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক বক্তব্যেই কাঁপছে বিএনপি। রাজনীতিতে নতুন ঝড়। আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক জটিল ও বহুমাত্রিক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসছে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটি ব্যক্তিগত বা দলীয় ইস্যু নয়, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতা, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার শুরু মূলত তার একটি বক্তব্য এবং তা ঘিরে সৃষ্ট প্রতিক্রিয়া থেকে। সংসদে দেওয়া তার বক্তব্যকে অনেকেই ব্যাখ্যা করছেন এমনভাবে যে তিনি এমন কিছু তথ্য বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন যা সাধারণত রাজনৈতিক কৌশলের কারণে গোপন রাখা হয়। রাজনৈতিক ভাষায় যাকে বলা হয় হাটে হাঁড়ি ভাঙা, অর্থাৎ এমন কিছু সত্য বা অন্তর্দৃষ্টি প্রকাশ করা যা দলীয় অবস্থানকে বিব্রত করতে পারে। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে ক্ষমতাসীন বিএনপির ভেতরে এবং বাইরে। এরপর পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় তার গ্রেপ্তারকে কেন্দ্র করে। যদিও এই গ্রেপ্তার নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা খুব সীমিত, তবুও বিভিন্ন মহল থেকে এটিকে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে এটি দেখায় যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে কঠোর অবস্থান নিতে পারে এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। আবার অন্য একটি মত বলছে এটি একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাকে অনেকেই সংবিধান ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করেন। ফলে তার বক্তব্যের গুরুত্ব স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু সেই বক্তব্যই যখন বিতর্কের জন্ম দেয়, তখন সেটা শুধু ব্যক্তিগত ইমেজ নয়, পুরো দলের অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলে। বিশেষ করে যখন সেই দলটি ক্ষমতায় থাকে, তখন এই ধরনের বিতর্ক আরও সংবেদনশীল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই ঘটনাটি বিএনপির জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের প্রভাব ফেলতে পারে। তাৎক্ষণিকভাবে এটি সরকারের ভাবমূর্তি এবং প্রশাসনিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদে এটি দলের অভ্যন্তরীণ ঐক্য, নেতৃত্বের প্রতি আস্থা এবং জনসমর্থনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন এটি দলের ভেতরে নতুন করে বিভাজন বা মতপার্থক্যকে উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে অন্য রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিভিন্ন ইস্যুতে সক্রিয় অবস্থান নিচ্ছে এবং নিজেদের রাজনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করার চেষ্টা করছে। পাশাপাশি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা জোটগুলিও এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। বিশ্লেষকদের মতে যখন একটি বড় দল অভ্যন্তরীণ সংকটে পড়ে, তখন প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো স্বাভাবিকভাবেই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আহসানের ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগে তার নাম সামনে আসছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, দখলদারিত্ব এবং ক্ষমতার অপব্যবহার। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে রাজনৈতিক অঙ্গনে এগুলো বড় ধরনের প্রভাব ফেলছে। কারণ এই ধরনের অভিযোগ জনমনে সরকারের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে এবং বিরোধী পক্ষকে আরও শক্তিশালী অবস্থান নিতে সহায়তা করে। বর্তমান পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জনমত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্যগুলো দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে জনমতকে প্রভাবিত করছে। অনেক ক্ষেত্রেই আবেগপ্রবণ বক্তব্যগুলো বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। হাটে হাঁড়ি ভাঙা বা সত্য প্রকাশ ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা রাজনৈতিক বিশ্লেষণের একটি নতুন মাত্রা তৈরি করছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে রাষ্ট্র পরিচালনা বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে করা যায় না। একটি দেশের অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা এবং প্রশাসনিক কাঠামো সবকিছুই একটি সুসমন্বিত পরিকল্পনার উপর নির্ভর করে। তাই রাজনৈতিক বক্তব্য যতই আকর্ষণীয় হোক না কেন, তার বাস্তব প্রভাব এবং দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা করা জরুরি। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান, বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা সবকিছুই রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট অনেক সময় আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব ফেলে। সালাউদ্দিন আহমেদকে ঘিরে এই বিতর্কও সেই দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের রাজনৈতিক ইমেজকে প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি কী পদক্ষেপ নেবে? দলটি কি এই সংকটকে সামাল দিয়ে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে পারবে, নাকি এই বিতর্ক তাদের আরও দুর্বল করে দেবে? একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে প্রশাসন কতটা কার্যকরভাবে কাজ করতে পারবে এবং জনগণের আস্থা ধরে রাখতে পারবে কিনা। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে এই বিতর্ক শুধু একটি ঘটনা নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে ক্ষমতা, কৌশল, জনমত এবং আন্তর্জাতিক প্রভাব সবকিছু একসঙ্গে কাজ করছে। আগামী দিনগুলিতে এই পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল আচরণ এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ, কারণ শেষ পর্যন্ত একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে তার রাজনৈতিক নেতৃত্বের ওপর, আর সেই নেতৃত্ব যদি সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারে, তাহলে সংকট থেকেও নতুন সম্ভাবনার পথ সৃষ্টি হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে যা দেখলে লজ্জা হয়। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শনিবার ২ মে বিকালে বদরগঞ্জ মডেল হাই স্কুলের হলরুমে উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে জাতীয় সংসদে জানিয়েছে যে এই বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। যদি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো যায়, তবে শিক্ষকদের সমস্যার সমাধান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই সরকারকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আরও বেশি গুরুত্ব দিতে হবে। গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছে। সরকার যদি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়, তবে তার পরিণতি ভালো হবে না। দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছ হবে না। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সব ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করেছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়াও ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের সমস্যা সমাধান ও তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। যারা সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়। বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলাতেও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। Audio Jungle.